হুগলির কুঠিতে সাহেবের অবস্থানের এবং নৌপথে তার কাশিমবাজার যাবার সুব্যবস্থা করে দিয়ে ফৌজদার আব্দুল আজিজ বেগ যখন মাকানে ফিরে এলেন তখন দেখলেন তার মাকানের অবস্থা বেশ নাজুক। শালুন রাঁধতে গিয়ে শিরবানু হাত পুড়িয়ে ফেলেছে। আব্দুল আজিজ, গাজী মিয়া এবং অন্যান্যেরা বাইরে থাকায় আজুব আলী পাড়ায় এক হেকিম ডেকে এনে কিছু ব্যবস্থা নিয়েছে। শিরবানুর আম্মা মদিনা বিবির সঙ্গে সঙ্গে হাত দুটি আন্ডা ভেঙে দিলে যন্ত্রণা ক্ষণিকের জন্য সামান্য একটু লাঘব হয়। এরপর হেকিম এসে আরও কিছু প্রলেপ দেওয়ার ব্যবস্থা করে যান, কিন্তু যে কি সেই কিছুতেই কিছু হয় না। প্রদাহের আধিক্যে শিরিবানু সে থেকে এন্তার কাতরাতে থাকে। সারাবেলা কাতরানোর পর সে কিছু আগে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। এই নিয়ে ব্যস্ত থাকায় মদিনা বিবি সহকারে কারো কারো এখনও নাওয়া খাওয়া হয়নি। ঘটনা শুনে আব্দুল আজিজ শিরিবানুর কামরার দিকে ছুটে এলেন। পর্দা করা দরজা জানালার তামাম পাল্লা খোলা ছিল। দুয়ারের পর্দাটা অল্প একটু ফাঁক করে তিনি দেখলেন পুড়ে যাওয়া হাতখানা আলতোভাবে বালিশের উপর রেখে শিরিবানু ঘুমিয়ে পড়েছে। তার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে আব্দুল আজিজ একটু পরেই নিঃশব্দে সেখান থেকে সরে এলেন এবং মদিনা বিবির খোঁজ করলেন। মদিনা বিবি সবেমাত্র গোসল সেরে খাবার ঘরে যাচ্ছিলেন। তাকে সামনে পেয়ে আব্দুল আজিজ প্রশ্ন করলেন, কি ব্যাপার চাচি আম্মা? শিরিবানুর হাত পুড়ল কি করে? মদিনা বিবি শখেতে বললেন, কি বলবো বাপজান, অভ্যাস নেই তবু সে জোর করে একাই শালুন রাঁধবে, নিষেধ শুনবে না। এমনটি তো হবেই। আব্দুল আজিজ বিস্মিত কণ্ঠে বললেন, একাই শালুন রাঁধবে? শালুন রাধা শিখবে? কি এক খেয়াল চেপেছে, তাকে নাকি শালুন রাধা শিখতেই হবে। আমি বলি কি, শিখবে তো আমার পাশে বসে দেখে দেখে শেখো, আস্তে আস্তে অভ্যাস করো। তা কথা আমার শুনলে তো একাই গেল ওস্তাদি করতে, এখন মজা বোঝো। আব্দুল আজিজ ক্ষণিকের জন্য নীরব হয়ে গেলেন। কেন যে একালে শিরিবানুর এত আগ্রহ তা বুঝতে আব্দুল আজিজের কিছুই বাকি রইল না। এজন্যে যে সাকুল্যে তিনিই দায়ী এটা অনুভব করে আব্দুল আজিজ মনে মনে অনুতপ্ত হলেন। লহমাখানেক নীরব থেকে শঙ্কাকুল কণ্ঠে তিনি ফের প্রশ্ন করলেন, কতখানি পুড়েছে চাচি আম্মা? খুব বেশি পুড়েছে কি? পুড়েছ তো অনেকখানি। ডান হাতের পিঠে আর 2-3টে আঙ্গুলে ফোঁসকা পড়ে গেছে। কনিষ্ঠ আঙ্গুলের ফোঁসকাটাই বড়। সঙ্গে সঙ্গে আন্ডা ভেঙে না দিলে ফোঁসকায় হাত আঙ্গুল ব্যাঙের মতো ফুলে উঠত। আব্দুল আজিজ ব্যথিত কণ্ঠে বললেন, সে কি করে হাত পোড়ালো? মদিনা বিবি বললেন, ফুটন্ত ঝোল কড়াই করে পাক দিয়ে ঘুরাতে গিয়ে হাতে তাপ লাগে, আর সে হাত ফসকে ওই টকবগে ঝোল এসে অর্ধেকটাই হাতের উপর ঢেলে পড়ে। ইস! চিৎকার শুনে এসে দেখি একদিকে ঝোল তরকারি গড়াচ্ছে আর একদিকে যন্ত্রণায় সে গড়াগড়ি দিচ্ছে। যত সব আনাড়ির কাণ্ড! শিরিবানু কি খুব কাতরিয়েছে? কাতরানো বলে কাতরানো বাপ চান, জবাই করা মুরগির মতো সে থেকে কেবলই দফিয়েছে। ক্লান্ত হয়ে অবশেষে ঘুমিয়ে পড়ার পর তবে তার চিৎকারটা থেমেছে। কি গজব! তা হেকিম বদ্য ডাকার আর কি গরজ আছে চাচি আম্মা? না বাপজান, আপাতত গরজ নেই। তবে ঘাটা যদি বেশি হয় তাহলে পরে ঘা শুকানোর জন্য কিছু দাওয়াই মলম তো লাগতে পারে। আব্দুল আজিজ আর কথা বাড়ালেন না। বেচারি যে এখনো খাওয়া হয়নি তা বুঝতে পেরে আব্দুল আজিজ মদিনা বিবিকে খাওয়ার মওকা দিয়ে সেখান থেকে ধীরে ধীরে চলে এলেন এবং পেরেশান দিলে এসে নিজ কামরায় ঢুকলেন। অতঃপর ফৌজি লেবাস খুলে তিনি সরাসরি টান হয়ে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণ ওইভাবে চোখ বুজে রইলেন। শিরিবানুর ঘুম ভাঙল মাগরিবের খানিক পরে। এখন আর তার প্রদাহ নেই, এখন সে সুস্থ। দুপুরে তার খাওয়ার অবস্থা ছিল না। তার আম্মা মদিনা বিবি এসে এখন তাকে খাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন, কিন্তু ক্ষুধা নেই বলে সে ভাত রুটি কিছুই খেতে আগ্রহ প্রকাশ করল না। অবশেষে মদিনা বিবি খানিকটা দুধ মেশানো সুজি এনে দিলে সে চুমুক দিয়ে ওই দুধ সুজি খেয়ে ফের চুপচাপ শুয়ে পড়ল। শিরিবানুর ঘুম ভেঙেছে শুনে মদিনা বিবি সহকারে আব্দুল আজিজ ফের তাকে দেখতে এলেন। আওয়াজ দিয়ে মদিনা বিবির পিছে পিছে আব্দুল আজিজ ঘরে ঢুকতেই শিরিবানু ধরফড় করে বিছানার উপর উঠে বসল। তার ওড়নাটা বালিশের পাশেই পড়েছিল। আবরু করার জন্যে সে বাম হাতে তড়িঘড়ি ওড়না টানতে গেল। তা দেখে মদিনা বিবি এসে শিরিবানুর মাথায় ওড়নাটা ঘোমটার আকারে পরিয়ে দিলেন। অতপর মদিনা বিবি
পাশে রাখা কুরসিখানা শিরিবানুর খাটের কাছে এগিয়ে দিয়ে আব্দুল আজিজকে বললেন, বসো বাপজান, বসো। দেখো, পাগলামি করতে গিয়ে হাতখানার হালতটা কি করেছে দেখো। আব্দুল আজিজ বসলেন। মদিনা বিবি শিরিবানুর পোড়া হাতটা সামনের দিকে টেনে নিয়ে আব্দুল আজিজকে দেখালেন। দেখে আব্দুল আজিজ ব্যথিত কণ্ঠে বললেন, ইস, এত অনেকখানি পুড়েছে, কনিষ্ঠ আঙ্গুলে তো রীতিমতো ঘা বেরিয়ে গেছে। মদিনা বিবি ক্ষুব্ধ কণ্ঠে বললেন, যাবেই তো, যেমন আক্কেল তেমনই শিক্ষা হয়েছে। ঝোলটা এসে মুখে পড়তে পারল না, মুখখানা বেগুন পোড়া হলে তবেই আক্কেলটা পুরোপুরি হতো। বাদরমুখী হয়ে মানুষের ঘৃণা কুড়িয়ে বেড়াতে হতো জিন্দেগি ভর। ঝাড়বাতির উজ্জ্বল আলোতে ছোটখাটো কামরাটা উদ্ভাসিত ছিল। আব্দুল আজিজ দেখলেন, আম্মার কথায় দুঃখ পাওয়ার বদলে ওড়নার আড়ালে মুখ লুকিয়ে নিয়ে শিরিবানু মিটিমিটি হাসছে আর তার দিকে তল চোখে তাকাচ্ছে। এটা লক্ষ্য করে আব্দুল আজিজ কপট রোষে বললেন, তাই হলেই বোধহয় ভালো হতো চাচি আম্মা। আমার মনে হচ্ছে এতটার পরও আপনার এই দুর্দান্ত মেয়েটার মোটেও আক্কেল হয়নি। নিজের মুখ পুড়িয়ে আমাদের সকলের মুখগুলো পুড়িয়ে না দিলে এর শখটা মিটবে না। মদিনা বিবি বললেন, তো আর বলছি কি বাপজান, জন্ম কাঙ্গালের ঘরে আর চালচলন বিবিয়ানা। এই বাপজানদের দয়ায় আজ যে বিবিয়ানাগিরি করছো, কাল তা নসিবে তোমার নাও জুটতে পারে, সে চিন্তা কি করো? হাত পা চোখ সব পুড়িয়ে পেতনিমুখী হলে একটা পথের ফকিরও ঘরে তুলবে তোমাকে। আব্দুল আজিজ দেখলেন, মদিনা বিবি ক্রমশই নিজেদের অসহায় ভাবটা প্রকট করে তুলছেন। এতে তিনি ক্ষুণ্ণ হলেন। তাকে থামিয়ে দিয়ে বললেন, না না চাচি আম্মা, অতটা বলবেন না। একটা অঘটন ঘটেছে বলে এতটা ভাববেন কেন? আমরা কি আপনার পর, না মেয়ে আপনার এতটাই নাদান যে ভেসে বেড়াবে? নিজের মেয়েকে নিজে আপনি চেনেন না? বাপজান, আমি যা বলার তা বললাম মস্করা করেই, নইলে মেয়ে আপনার পাগলও নয়, নির্বোধও নয়। যথেষ্ট জ্ঞান বুদ্ধি আর হুঁশ বিবেক আছে ওর। কি যে বলো, ওর আবার জ্ঞান বুদ্ধি আছে? আছে, আছে। জ্ঞান বুদ্ধি রূপগুণ কোনো কিছুরই অভাব নেই। স্রেফ যদি মেয়ে আপনার দুষ্টামি আর জিদটা একটু খাটো হতো, তাহলে তার একটা কসুরও ধরে এমন সাধ্য কোনো লোকের থাকত না। আব্দুল আজিজও আর চোখে শিরিবানুর দিকে তাকালেন। শিরিবানু শরমে মাথা নিচু করল। মদিনা বিবি বললেন, তাহলে বুঝো কি স্বভাব? দজ্জালগিরি করে অবাধ্য মেয়েটা যে শেষ অবধি কি জিল্লতি আনবে আমার নসিবে, তা আল্লাহ তাআলাই জানেন। একটু যদি বারণ নিষেধ মানত, নসিব মরা মেয়ের এত জিদ হবে কেন? চাচি আম্মা, উঠতে বসতে জিদ, দুপুরে হাত পুড়িয়ে বসে রইল, পেটে কিছু গেল না। ভাত রুটি যা হোক এখন একটু মুখে দাও না। সাদাসাদি করেও বিবি সাহেবার মন ভুলাতে পারলাম না। সাদ করে হাত পোড়ালে তুমি, আর কার উপর গোস্সা করে বলো যে ক্ষুধা নেই, কিছু খাবো না। আব্দুল আজিজ সবিস্ময়ে বললেন, সে কি, কিছু খায়নি? চুমুকখানেক সুজি দুধ জোর করে খাইয়েছি। দিনটা তো অনাহারে গেলই, এখন এত বড় রাতটাও যদি ওই না খেয়েই থাকে, তাহলে উঠতে পারবে সকালে? হরহামেশায় অনাহারে থাকলে বিমার ব্যাধিতে ধরবে না? তা তো বটেই, তা তো বটেই। তা খাবে না কেন? আর কেন আর খাবে না সেটা আমি কি বলবো বাপজান। এত আহ্লাদ দেখার আর আমার তাকত নেই। কাজের মেয়ে আতরজান দুয়ারে এসে কি এক কাজে ডাক দিলে মদিনা বিবি বেরিয়ে গেলেন, আর আব্দুল আজিজ চুপচাপ কুরসির উপর বসে রইলেন। লহমাখানেক ওইভাবেই কাটাতেই শিরিবানু মুখ তুলে স্মিত হাস্যে বলল, খাহেসটা কি ছোট সাহেবের মিটেছে? কিঞ্চিত চমকে উঠে আব্দুল আজিজ বললেন, খাহেস? কিসের খাহেস? মরার উপর খাড়ার ঘা মারার খাহেস। এমনিতেই হাতের ব্যথায় সারা বেলা কাটল, সেটা একটু আরাম হতেই আম্মাজানের সাথে মিলে ছোট সাহেব আবার যেভাবে আমাকে ধোলাই দিতে লেগেছেন, তাতে আর আমার বাঁচার উপায় আছে? আর চোখে চেয়ে শিরিবানু হাসতে লাগল। আব্দুল আজিজ সরসে বললেন, বেঁচে আর তোমার কাজ নেই, সবকিছুতেই এতটা বাদরামি তোমার সহ্য করবে কে? শিরিবানু বিস্মিত কণ্ঠে বলল, ও মা, আমি আবার বাদরামি করলাম কোথায়? তুমি সালুন রাঁধতে গেলে কেন? তোমাকে সালুন রাঁধতে কে বলেছে? সে কি, ছোট সাহেবই তো বললেন। সালুন রাঁধতে পারিনি বলে ছোট সাহেবই তো আমার উপর নারাজ হয়ে আছেন, আমাকে গালমন্দ করেন। তা না হয় করলামই, কিন্তু যা পারো না তা করতে গেলে কেন? না করে উপায় কি? যা পারিনি তা শিখতে হবে না আমাকে? কতদিন আর ছোট সাহেবের গালমন্দ খাব? শিরিবানু পুনরায় মুখ টিপে হাসতে লাগল। আব্দুল আজিজ
গম্ভীর হয়ে বললেন, বটে, তাহলে আমার উপর গোস্সা হয়ে এই কাজটি করতে গেছো তুমি? গোস্সা হয়ে হবে কেন? এটা তো আমার কর্তব্য। কর্তব্য? যিনি মালিক তাকে নারাজ রাখলে চলবে কেন? তার ইচ্ছে আদেশ পালন করাই তো উচিত আমার। মালিক মানে? কে কার মালিক? এক আল্লাহ ছাড়া এ দুনিয়ায় আর কোনো মালিক কারো আছে কেউ? তা না থাকুক, এ সংসারের আপনিই তো মালিক। আল্লাহর পরে আমাদের মালিক বলেন, মুনিব বলেন, মুরব্বী বলেন, সবই তো আপনি। যার খাই আর যার অধীনে থাকি তার ইচ্ছের বিরুদ্ধে চললে আমার চলবে কেন ছোট সাহেব? আব্দুল আজিজ নাখোশ হলেন। নাখোশ কণ্ঠে বললেন, তাহলে আমার ইচ্ছেটা বুঝি এই যে তুমি শালুন রাঁধতে শিখো, আর শেখার পর আমাকে শালুন রেঁধে খাওয়াও? তা মানে ছোট সাহেব তো মাঝে মাঝে এইরকমই বলেন। তোমার রাধা শালুন খাওয়ার জন্য কি আমি পেট ধুয়ে বসে আছি? না, তা হবে কেন? তবে এই কাজটা করার জন্যই তো। শালুন রাধা লোকের কি এতই আমার অভাব যে তুমি শালুন না রাঁধলে সংসার আমার অচল হয়ে যাবে? তা আমি কি করে বলবো? এই কাজটা জানি না বলেই তো ছোট সাহেব আমাকে হরহামেশা খোঁটা দেন আর আমার উপর গোস্সা হন। আমি এখন কোন দিকে যাব? কপট অভিমানে শিরিবানু মুখ ভারী করল। আব্দুল আজিজ হতাশ হয়ে হাল ছেড়ে দিলেন। এক ধ্যানে কিছুক্ষণ শিরিবানুর মুখের দিকে চেয়ে থাকার পর তিনি হতাশ কণ্ঠে বললেন, তুমি কি সত্যিই এতটা নির্বোধ? কেন ছোট সাহেব? কোনটা আমার ইচ্ছার কথা আর কোনটা আমার মশকরা, এটা কি সত্যিই বুঝতে পারো না তুমি? শিরিবানু অপ্রতিভ হল। অভিমান ছেড়ে দিয়ে সে নতমস্তকে বলল, ছোট সাহেব, তোমার জ্ঞান বুদ্ধি নিয়ে কত আমার গর্ব, আর এই সামান্য বোধটা তোমার নেই দেখে আমি আজ বড় তকলিফ বোধ করছি। শিরিবানু অত্যন্ত বিনীত কণ্ঠে প্রশ্ন করল, কোন বোধটা ছোট সাহেব? আমি যে তোমাকে শালুন রাঁধতে বলি সেটা সত্যি সত্যি আমার মনের কথা, মানে তোমাকে রাঁধতেই হবে বলে বলি, এই তুমি বুঝলে? শিরিবানু সঙ্গে সঙ্গে এ প্রশ্নের জবাব দিতে গেল না। সে মাথা নিচু করল এবং আবার সে লজ্জা জড়িত নয়নে মৃদু মৃদু হাসতে লাগল। আব্দুল আজিজ অধৈর্য হয়ে বললেন, চুপ রইলে কেন? বলো, সত্যিই তুমি এই বুঝটাই বুঝেছ? অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে শিরিবানু হাসি চেপে বলল, ছোট সাহেব যে কি? আমি সত্যি সত্যি তাই বুঝেছি। ছোট সাহেব বা তা ভাবলেন কি করে? আব্দুল আজিজ সজাগ হয়ে বললেন, তার মানে তা বুঝনি? হাসি থামিয়ে শিরিবানু সহজ হল এবং আস্তে আস্তে মুখ ফিরিয়ে সহজ কণ্ঠে বলল, না ছোট সাহেব, তা বুঝব কেন? ছোট সাহেব যে আমাকে জিয়াদা দরদ করেন আর ওসব কথা যে আমাকে রাগানোর জন্য বলেন, এটুকু বোঝার জ্ঞান আমার থাকবে না কেন? ছোট সাহেব কি যদি চিনতে আমি না পারলাম, তাহলে কিসের আমার লেখাপড়া আর কিসের আমার জ্ঞান বুদ্ধি? সহজভাবে কথা বলতে বলতে শিরিবানু শেষের দিকে গম্ভীর হয়ে গেল। আব্দুল আজিজ বেগ প্রসন্ন দিলে বললেন, তাই? তাহলে আমার কথা শুনে তুমি শালুন রাঁধতে গেলে কেন, আর এই অঘটনটা ঘটালে কেন? শিরিবানু গম্ভীর কণ্ঠে বলল, না ছোট সাহেব, আপনার কথা শুনেই নয়, ওটা একটা উপলক্ষ। আসলে তো আমার এসব কাজ শিক্ষা করা উচিত। কেন উচিত? কেন কেন আবার? আম্মাজান যেসব কথা বলে গেলেন তা তো আর ফালতু নয়। ভবিষ্যৎটাও তো ভাবতে হবে আমাকে। ভবিষ্যৎ? জি, ছোট সাহেবদের রহমে আজ না হয় খোশ হালেই দিন কাটছে আমার, কিন্তু আজবাদ কাল যে এ হালে কাটবে না এটুকু জ্ঞান আজও কি আমার হয়নি ছোট সাহেব? শুধু রান্নাবান্না কেন, তখন তো এর চেয়ে আরও অনেক ছোটখাটো আর কঠিন কাজও করতে হবে আমাকে। আতরজানকে দেখলেই তো বুঝতে পারি কত রকমের কাজকাম করতে হয় তাকে। শিরিবানু, অতটা না হলেও মোটামুটি কাজকাম তো শিখতেই হবে আমাকে। আগে থেকে কিছুটা অভ্যাস করে না রাখলে পরে আমি হঠাৎ করে সামাল দেব কিভাবে? আব্দুল আজিজের মাথায় আগুন জ্বলে উঠল। তিনি ক্রোধ চেপে বললেন, তার মানে মানুষের বাড়িতে ঝিগিরি করে খেতে হবে তোমাকে? তা পারে বই কি ছোট সাহেব, ভবিষ্যতের কথা কিছু তো বলা যায় না। আব্দুল আজিজ ফেটে পড়লেন। তিনি বিকৃত কণ্ঠে বললেন, ছি ছি, তোমাদের এই মা মেয়ের মানসিকতার আজও কোনো পরিবর্তন হল না। বড়ই নিম্নমানের চিন্তা ভাবনা তোমাদের। ছোট সাহেব, এজন্যই খুবই আমার দুঃখ হয়। আমার উপর তো নয়ই, নিজের উপরও তোমাদের যার্রা মাত্র আস্থা কারণেই। নিজের উপর আস্থা? এত লেখাপড়া শিখছ তুমি, আদব আক্কেল আর রূপগুণ তোমার এতটা উমদা, তোমাকে কেন ভবিষ্যতে ঝিগিরি করে খেতে হবে? এবার শুকনো হাসি এসে শিরিবানু বলল, কাঙ্গালের লেখাপড়ার কি দাম আছে ছোট সাহেব? কোনো খানদান ঘরের মেয়ে না হলে ওই লেখাপড়া দিয়ে যে খুব একটা ফায়দা হবে না, এ কথা আম্মাজান
হামেশাই বলেন। আমিও তা বুঝি। দুনিয়ার হালচাল বুঝার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার। কাজেই আব্দুল আজিজ গর্জে উঠে বললেন, খামোশ! আমার বংশ আর তোমার বংশ কি পৃথক? বংশ আমাদের খানদান নয় তো কি নাদান? নিজের পরিচয়টা ভুলতে পারলে কি করে? শিরিবানু থতমত খেয়ে বলল, ছোট সাহেব, তার উপর মানুষের মূল্য বংশ দিয়ে নিরূপণ হয় না, হয় তার কর্ম দিয়ে, তার গুণাবলী দিয়ে। তার মানে ফের এ ধরনের কথা বললে তোমার পিঠের ছাল সত্যিই তুলে নিয়ে ছাড়ব আমি। জি, মুনিব বলেই যদি মনে করো আমাকে, তাহলে মুনিবের আসল হুকুম অগ্রাহ্য করে সালুন রাজ্যে যাওয়ার এত আগ্রহ হয় কি করে? শিরিবানু চিন্তিত কণ্ঠে বলল, আসল হুকুম? সেটা আবার কি, তা তো বুঝি নে। আব্দুল আজিজ ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেটা এলেম শিক্ষা করা। তোমাকে আমি বারবার বলিনি ওস্তাদের দেয়া সবকটাই তুমি রপ্ত করবে সব সময়? সালুন রাধা বা বর্তন ঠেলার জরুরত নেই, তবু কথার অবদ্ধ হও কেন? শিরিবানুর মুখে আবার হাসির রেখা ফুটে উঠল। সে হঠাৎ ঈষৎ লজ্জিত কণ্ঠে বলল, না ছোট সাহেব, অবাধ্য হলাম কোথায়? সবক তো কখনো ফেলে রাখি না আমি, মন দিয়েই ওটা আমি হররোজ রপ্ত করি। করো? জি। বিশ্বাস না হয় উস্তাদ দিকে জিজ্ঞেস করে দেখতে পারেন। সবকে কোনো গলতি পান না বলে উস্তাদ যে আমার উপর খুবই খুশি আছেন। আব্দুল আজিজও খুশি হয়ে বললেন, তা থাকলে আমিও খুশি। আরও আমি খুশি হব ভবিষ্যতে আর রান্নাবান্নায় না গিয়ে লেখাপড়াটাই মনোযোগ দিয়ে যদি করো। তা আর কি করিনে? করিনে নয়, করবে, এই আমার হুকুম। আমাকে মনিব বলে মানলে মনিবের হুকুমটাও কাটায় কাটায় পালন করতে হবে। ফালতু কাজে যাওয়া আর চলবে না। রাজি? মাথা কাত করে সম্মতি জানিয়ে শিরিবানু বলল, তাই হবে ছোট সাহেব। অবাধ্য আমি হব না। কিন্তু কিন্তু কি? রান্নাবান্নাটা সেই ফাঁকে শেখা কিন্তু দোষের নয়। প্রত্যেক আওরাতকেই ওটা জানতে হয়, আর জানা থাকা ভালো। কে বললে প্রত্যেক আওরাতকে ওটা জানতে হয়? উঁচু তবকার আওরাতেরা সবাই কি রান্নাবান্না জানে? না জানার কোনো গরজ আছে? জানা থাকাটাই ভালো ছোট সাহেব। সব তবকার আওরাতেরও ওটা জানা থাকা ভালো। ওটা যে একটা গুণ। গুণ? কোথায় পেলে সে কথা? কিতাবে। কিতাবে? আমাদের এই হুগলির প্রশাসকের বেগম সাহেবা রান্নাবান্না জানেন না, তাতে কি হয়েছে? তার গুণ কমেছে? না কমলেও বাড়েনি তো হুজুর। এই তো কিতাবেই পড়লাম, তামাম হিন্দুস্তানের বেগম সাহেবা, মানে সম্রাট নাসিরউদ্দিন সাহেবের বেগম সাহেবা নিজের হাতে রান্নাবান্না করতেন। তার কোনো দাসী বাদী ছিল না। কিতাবে লেখা আছে, সেজন্য তিনি এ দুনিয়ায় সব মানুষের শ্রদ্ধা পেয়েছেন। তাতে সম্মান তার আমাদের প্রশাসকের বেগম সাহেবার চেয়ে লক্ষগুণে বেড়ে গেছে। রান্না করার জন্য তা কমেনি। আব্দুল আজিজ এবার অতিশয় খুশি হলেন, কিন্তু তা প্রকাশ না করে কপট গাম্ভীর্য নিয়ে বললেন, এতক্ষণে বুঝলাম আসল গিটটা কোথায়। তাহলে তুমি ইচ্ছে করেই হাতটা পুড়িয়েছ? ইচ্ছে করে? ও মা, সে কি? তা পোড়াবো কেন? ইচ্ছে করে কেউ কখনো হাত পোড়ায়? তা না পোড়ালে সম্রাট নাসিরউদ্দিনের বেগম সাহেবের মতো তুমি মশহুর হবে কি করে? তোমার নাম ফুটবে কি করে? উনিও তো রাত দিকে হাত পুড়িয়ে ফেলেছিলেন, ফেলেননি? লেখা নেই কিতাবে? জি, আছে। তাহলে মনে মনে এই তোমার শখ? শখ? কিসের শখ? সম্রাটের বেগমের মতো বিখ্যাত হবার, আবার কিসের? তাই বুঝি? তা ছোট সাহেব যদি এতই ভাবেন তাহলে তাই। শিরিবানু চাপা হাসি হাসতে লাগলেন। আব্দুল আজিজ বললেন, কিন্তু এর আগে হাত পোড়ালে তো মশহুর হতে পারবে না। আগে সুলতান বা সম্রাটের বেগম হতে হবে, সেটা আগে হও। শরম পেয়ে শিরিবানু অধোবদনে বলল, ছোট সাহেব। আব্দুল আজিজ বললেন, চাও তো আমাদের দিল্লির সম্রাট আওরঙ্গজেব হুজুরের কাছে প্রস্তাবটা না হয় আমিই পাঠাই। ও বেচারাও বাদশাহ হয়ে ফকির, টুপি সেলাই এবং কোরআন নকল করে খান। ওখানে গেলে রাধার মওকা জরুর তুমি পাবে। তবে এদিক দিয়ে উনি খুব কড়া মানুষ। পয়গামটা উনি প্রত্যাখ্যান করলে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না। ধরে নেবে বাদশার বেগম হওয়া নসিবে, তোমার নেই। শরমে সংকুচিত হয়ে শিরিবানু বলল, ধ্যাত। ইতোমধ্যে মদিনা বিবি এসে দুয়ার থেকে বললেন, কিছু খাবে নাকি সে কথাটা জিজ্ঞাসা করো তো বাপজান। নিজের জিদের বসে সারারাত ওইভাবে থাকলে তবিয়ত জরুর খারাপ হবে। তুমি হুকুম করলে খেতেও বাধ্য হবে। আব্দুল আজিজ উচ্চ কণ্ঠে বললেন, খাবে খাবে, খাবে না মানে? আপনি নিয়ে আসুন, খায় কিনা দেখছি। আচ্ছা বাপজান, আমি এক্ষুনি নিয়ে আসছি।
মদিনা বিবি খুশি হয়ে চলে গেলেন। শিরিবানু বিস্মিত কণ্ঠে বলল, ও মা, ছোট সাহেব আমাকে জোর করে খাওয়াবেন নাকি? তা দরকার হলে তাই করব, না খেয়ে থাকবে এটি বরদাস্ত করব না, জরুর তোমাকে খেতে হবে। এটাও কি ছোট সাহেবের হুকুম? আলবত, মুনিবের হুকুম। মুনিবের হুকুমের প্রতি কতখানি শ্রদ্ধা আছে তোমার, এবার সে পরীক্ষা হয়ে যাক। মুখ টিপে হেসে শিরিবানু বলল, ওরে বাবা, আজ যে ছোট সাহেব খুব বেশি বেশি মুনিব হতে লাগলেন। আমার অসুবিধাটা দেখবেন না? আব্দুল আজিজ বললেন, অসুবিধে? আমার হাত পুড়ে গেছে, খাবো আমি কি করে? বাম হাতে চামচ দিয়ে খাবে? শিরিবানু দুষ্টমি করে বলল, তাহলে তো কানাও হয়ে যেতে পারি আমি। বাম হাতের চামচ মুখে না গিয়ে চোখের মধ্যেও তো যেতে পারে। যাবে না, যেতে লাগলে আমি তোমাকে তুলে খাওয়াবো। আপনি? আমার কথায় শালুন রাত গিয়ে হাত পুড়িয়েছ তুমি, আমাকেই তো খাওয়াতে হবে তোমাকে এখন। ছি ছি কেন? মুনিব কখনো খেদমত করে খাদেমের? করে করে। যে খাদেম সব হুকুম পালন করে, মুনিব তার খেদমতই শুধু করে না, তাকে জিয়াদা পেয়ারও করে। ছোট সাহেব ভালোবাসে, সোহাগ করে। ধ্যাত! সরবে শিরিবানু চোখ বুঝল। এ সময় মদিনা বিবি খাবার নিয়ে হাজির হলেন। আব্দুল আজিজ কুর্সি থেকে উঠতে উঠতে বললেন, আপনি এখানে বসুন চাচি আম্মা, ও তো আর তুলে খেতে পারবে না, আপনি একটু মুখে তুলে খাওয়ান। উমিদ আলী পাগল হয়েছে, অন্তত মাথায় তার আগেকার সেই গোলমালটা আবার দেখা দিয়েছে। এই সকলের ধারণা। ব্যাধি নেই, বিমার নেই, কেউ তাকে কোনো রকম কটু কথাও বলেনি, তবু সে ঠিকমতো আহার গোসল করছে না, মন খুলে কথাবার্তা বলছে না, ঘুমটাও তাও নেই। চালচলনে সে এখন আওয়ারা। হুকুম আদেশ সবকিছুই সে পালন করছে বটে, কিন্তু মুখের জবান বন্ধ। অনর্গল যে কথা বলে বেড়ায়, সেই উমিদ আলীর মুখে হাঁ হু আর জি আচ্ছার অতিরিক্ত একটা কথাও নেই। তার চোখ মুখের সেই সদা প্রফুল্ল ভাবটাও অন্তর্হিত হয়েছে। অবসরে ফুরসতে সে এখন কেবলই গুম হয়ে বসে থাকে। এ পরিবর্তনটা দেখা দিয়েছে গত পরশু বিকেল থেকে। গত পরশু বিকেলে এসে রওশনারা বেগমের জন্যে ঢাকা থেকে আরও কখানা কিতাব কিনে আনার কথা মুন্সি সাহেবকে বলতে যাই। মুন্সি সাহেব তখন তার দপ্তর কক্ষে দুজন বিশ্বস্ত সহকারীর সাথে একটি পত্রের ব্যাখ্যা নিয়ে ব্যস্ত ছিলেন। বাইরের লোকের প্রবেশ তখন নিষেধ ছিল। উমিদ আলী খোদ প্রশাসকের লোক হওয়ায় তার পথ কেউ আগলায়নি। মুন্সি সাহেবের কক্ষে ঢুকে মুন্সি সাহেবকে অতিশয় ব্যস্ত দেখে উমিদ আলী দরজার কাছেই থমকে দাঁড়িয়ে যায়। কথা বলার মৌকার অভাবে সে দরজার পর্দার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মুন্সি সাহেব ও তার সহকারীরা আলাপের মধ্যে মশগুল থাকায় এদিকে কারো নজর পড়ে না। ওইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে উমিদ আলী হঠাৎ ক্ষেপে যায়। মুন্সি সাহেবের সাথে একটা কথাও না বলে সে ক্ষিপ্তভাবে সেখান থেকে বেরিয়ে আসে, আর সে যা কোনোদিন করেনি তাই করে বসে। মুন্সি সাহেবের কক্ষ থেকে বেরিয়ে আসতেই তার সামনে পড়ে প্রশাসক সাহেবের দপ্তর। প্রশাসক জিন্দা মালিক সাহেব তখন কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে আলাপরত ছিলেন। কি জানি কি ভেবে উমিদ আলী বিক্ষুব্ধভাবে প্রশাসকের দপ্তর কক্ষে ঢুকে পড়ে এবং তাদের আলাপের মাঝে সরাসরি জিন্দা মালিকের সামনে এসে দাঁড়ায়। এতে করে প্রশাসক সাহেব সহ উপস্থিত সকলেই হকচকিয়ে যান। আলাপ বন্ধ করে প্রশাসক সাহেব বিস্মিত কণ্ঠে প্রশ্ন করেন, কি ব্যাপার, তোমাকে তো ডাকেনি, তুমি হঠাৎ এখানে কেন? উমিদ আলী জবাব দেয় না। বিশেষ এক কারণে প্রশাসক সাহেবের মন মেজাজ তখন অত্যন্ত খারাপ ছিল। উমিদ আলী জবাব না দেয়ায় তিনি ক্ষিপ্ত কণ্ঠে পুনরায় প্রশ্ন করেন, চুপ করে রইলে যে? কথাই যদি না বলবে তাহলে এসেছ কেন এখানে? কিঞ্চিত চিন্তা করে উমিদ আলী নতমস্তকে বলে, আমি যাচ্ছি। উমিদ আলী বেরিয়ে আসে। উপস্থিত ব্যক্তিবর্গ সহ প্রশাসক সাহেব এতে তাজ্জব হয়ে যান। সেই থেকেই উমিদ আলী আওয়ারা। আর না হোক তার মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা নেই, স্বাভাবিক জীবনযাত্রা নেই। সবার ধারণা সাবেক ব্যাধিটা তার নিশ্চয় আবার জেগেছে, মাথায় তার গড়বড় দেখা দিয়েছে। একমাত্র রওশনারা বেগম এর ধারণাটা ভিন্ন। তার ধারণা গড়বড়টা তার মাথায় দেখা দেয়নি, গড়বড়টা জরুর অন্য কোথা থেকে ঘটেছে, এ মুলুকের কোথাও বা এ প্রশাসনের কোনোখানে। এ কারণে তার সাথে খোলাখুলি কথা বলতে না পেরে রওশনারা বেগম আব্দুল আজিজকে সংবাদ দেন। ইতোমধ্যে প্রশাসক জিন্দা মালিক সাহেবও আব্দুল আজিজকে তলব দিয়ে পাঠিয়েছিলেন। এই উভয়বিধ কারণে আব্দুল আজিজ প্রশাসকের দেয়া নির্ধারিত সময়ের আগেই
খাস মকানে হাজির হন এবং উমিদ আলীর খবর করেন। তাকে নিয়ে আব্দুল আজিজ নিবিড়ভাবে বসলে আসল ঘটনা বেরিয়ে আসে। রসনারা বেগমের ধারণাটাই ঠিক। গড়বড়টা দেখা দিয়েছে বাংলা তথা তামাম হিন্দুস্তানের প্রশাসনে।